আচ্ছা, দর্শকের অবগতির জন্য আপনি একটু জানাবেন যে আমরা কি এডিআর পদ্ধতিগুলো যে কোনো ধরনের ডিসপিউটের জন্যই এপ্লাই করতে পারি, নাকি কোন স্পেসিফিক ডিসপিউটের জন্য কোন স্পেসিফিক এডিআর মেথডটা আমাদের জন্য উপযোগী হয়? মানে দর্শকের অবগতির জন্য আপনি যদি একটু বলতে পারেন যে কোন কোন ব্যাপারগুলো এডিআর এর মাধ্যমে সব মানে খুবই দ্রুত নিষ্পত্তি হওয়া সম্ভব। আচ্ছা, এইখানে যদি আমি বলি, সবার প্রথমেই আসলে যেটা আমাদের মাথায় রাখা উচিত যে মানে সকল ধরনের বিরোধী কিন্তু আমার এডিআর এর মাধ্যমে নিষ্পত্তিযোগ্য নয়। যেমন যদি কোনো ক্রিমিনাল অফেন্স হয়ে থাকে, কোনো ফৌজদারি অপরাধ হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা এডিআর এর মাধ্যমে নিষ্পত্তি করতে পারবেন না। সো ধরেন আমি বলছি যে ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তি করা যাবে, কিন্তু ব্যবসায়িক বিরোধেরও কিন্তু অনেক কিছু আছে যেটা আমার কমার্শিয়াল ক্রিমিনাল লিটিগেশনে চলে যায়। সো এইগুলো কিন্তু আমি চাইলেও করতে পারবো না। কিন্তু আমাদের যেই সিআরপিসি বা কোড অফ ক্রিমিনাল প্রসিজার রয়েছে, সেই কোড অফ ক্রিমিনাল প্রসিজারে কিন্তু কম্পাউন্ডেবল অনেক অফেন্স আছে, যেগুলো চাইলেই আপনি দুই পক্ষ সমঝোতার মাধ্যমে আসতে পারেন। সো ক্রিমিনাল হলেই যে করা যাবে না এটাও যেমন ঠিক না, আবার ক্রিমিনাল হলেই যে করতে পারবো না এটাও ঠিক না। সো নাম্বার ওয়ান, আমি যদি বলি যে পারিবারিক বিরোধ, বাংলাদেশের কোর্টগুলোতে যে মামলাগুলো আছে তার অনেক বড়, যদি আমি দুইটা অংশ বলি, তার একটা হচ্ছে পারিবারিক বিরোধ। সো এই পারিবারিক বিরোধটাকে আসলে এরকম হস্টাইল পর্যায়ে না যে, এবং অনেকেই আসলে সামাজিক প্রথাগত অনেক ধরনের আসলে হেয় প্রতিপন্নতার ভয় থাকে, বা অনেক ধরনের ইস্যু তারা চিন্তা করে যে আসলে যাব এইখানে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারি, বা অনেক ধরনের ইস্যুই আসলে থাকে, অনেকে আসলে এই জিনিস চিন্তা করেও যান না। সো এই জায়গাটায় আমার মনে হয় যে সবচেয়ে বেশি ইফেক্টিভলি কাজ করা পসিবল ফ্যামিলি লয়ের ক্ষেত্রে। সেকেন্ডে যদি বলি আমি দেওয়ানি মোকদ্দমা, বাংলাদেশে এটা আমরা সবাই জানি যে আমাদের দেশের যে আসলে ল্যান্ড রিলেটেড যে ইস্যুস গুলো আছে, এটার আসলে মানে চাইলেও ওভারনাইট আসলে সলিউশন সম্ভব না। ওভারনাইট কখনোই সলিউশন সম্ভব না। তার কয়েকটা কারণ আছে। কারণ দেখা যাচ্ছে যে এই আদালত রিলেটেড যে সমস্যাগুলো, বা আমার এই ল্যান্ড রিলেটেড সমস্যাগুলো যেগুলো আমার আদালতে গড়াচ্ছে, এই ল্যান্ড রিলেটেড সমস্যাগুলো কিন্তু এই দুই পার্টি থেকে স্টার্ট হয় না। বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে, যার কারণে এই মামলা কিন্তু দীর্ঘসূত্রিত হতে থাকে। সো এই জায়গাটায় আমার মনে হয় যে অনেক বড় একটা ক্ষেত্র আছে, যে আসলে উভয় পক্ষ আসলে সমঝোতার মাধ্যমে, বিকল্প বিরোধের মাধ্যমে আসলে এই জায়গাটা আসলে এডিআর এর মাধ্যমে সলিউশনে আসা। থার্ডে যদি বলি আমাদের কমার্শিয়াল ডিসপিউট, যেটা আসলে আমাদের হিউজ কনসার্ন, অনেক বড় একটা কনসার্ন, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে। আমি যদি আগে কনসার্ন গুলো বলি, কারণ ব্যবসায়ীদের যদি আমি বলি যে একজন ব্যবসায়ী প্রথমে যদি ধরেন তার আমি যে ধরেন দুইটা ব্যবসায়ীর মধ্যে একটা বিরোধ আছে, সেইখানে আমি বিরোধের যদি পরিমাণটা ধরি, আর্থিক পরিমাণটা ধরি, সেটা ধরলাম আমি যে সাপোজ 1 কোটি টাকা। এখন যেই ব্যক্তিটা এই 1 কোটি টাকা পাবে, সেই 1 কোটি টাকা যদি তার বছরের পর বছর সে না পায়, লাইক যদি 10 থেকে 12 বছর 15 বছর সেটা স্টাক হয়ে থাকে, সে না পায়, এটা কিন্তু সরাসরি তার ব্যবসাকে ইফেক্ট করতেছে। এখন দেখেন যে এই 10 বছরে সে যদি এই 1 কোটি টাকা রিইনভেস্ট করতো, তার কিন্তু এটা থেকে একটা ভালো প্রফিট আসতো, সে কিন্তু বিজনেসে আরো স্কেল আপ করতে পারতো। তার সাথে যদি আমি আরো একটা সমস্যা ধরি, আমাদের কিন্তু মুদ্রাস্ফীতি দিনকে দিন বেড়েই চলেছে। সো ধরেন আমি 2010 সালে বা 15 সালে যে মামলাটা করলাম 1 কোটি টাকার জন্য, আমি এই 2026 সালে এসে যদি মামলাটার রায় পাই 1 কোটি টাকার জন্য, আমার কিন্তু এই মুদ্রাস্ফীতিতে টাকাটা কিন্তু 1 কোটি টাকা থাকছে না, আমার কিন্তু এটা নেমে আসছে, আমার কিন্তু টাকার ভ্যালুটা সেম থাকছে না। সো এইখানে বিজনেসের কনসার্ন কিন্তু অনেক বেশি। আর একটা বিজনেস কখনোই চায় না তার কোনো একটা ব্যবসায়িক যেই মূলধন সেটা আসলে বছরের পর বছর কোর্টে স্টাক হয়ে থাকুক। এটা কিন্তু শুধুমাত্র আমাদের যে লোকাল কর্পোরেট বডি আছে তাদেরই কনসার্ন তা না, আমাদের যারা বৈদেশিক বিনিয়োগকারী আছেন তাদের কিন্তু সবচেয়ে বড় কনসার্ন এই বিষয়টা, যে আমাদের দেশে এডিআরটাকে আসলেই প্রাতিষ্ঠানিক রূপ আসলে ওইভাবে দেওয়া যাচ্ছে না কেন।
এবং আমাদের দেশের যদি আমরা ফরেন ডেলিগেটসদের দেখি যারা আসলে আমাদের দেশে বিনিয়োগ করার জন্য আসে, তাদের আসলে প্রধান যদি আমি 5টা কনসার্ন ধরি, সেই 5টা কনসার্নে কিন্তু একটা কনসার্ন হচ্ছে গিয়ে আমাদের এই এডিআর ব্যবস্থা। কারণ এই এডিআর ব্যবস্থা যদি আমার আসলেই স্ট্রং না করা যায়, আমাদের বর্তমান সরকার বা প্রিভিয়াস অন্যান্য যে সরকারগুলো ছিল সবাই কিন্তু এফডিআই এর উপরে প্রচুর ঝোঁকার চেষ্টা করেছে এবং এফডিআই বিনিয়োগ এই বাড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়েছে, বিভিন্নভাবে আসলে আনার জন্য তাদেরকে আসলে আম, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ইনসেনটিভ দিচ্ছে। কিন্তু ইনসেনটিভটাই কিন্তু সব না। ধরেন আমি তাকে ইনসেনটিভ দিলাম যে তাকে হয়তো আমি ট্যাক্স মওকুফ করলাম 5 বছরের জন্য, এখন তাকে আমি ট্যাক্স মওকুফ করছি 5 বছরের জন্য, তার হয়তো ট্যাক্স দিতে হচ্ছে না, ভাইস ভার্সা তার ধরেন একটা বিরোধ হলো, সেইখানে তাকে লিটিগেশন প্রসেসে যদি যেতে হয়, সেখানে গিয়ে ধরেন তারা অনেক বড় একটা অ্যামাউন্ট আটকে থাকলো কোর্টে, মানে জাস্ট একটা কোর্টের ডিসিশনের জন্য তার কিন্তু এটা আটকে রইলো। সো এটাতে কিন্তু সে একদিকে ট্যাক্স হলিডে পাচ্ছে, সেইখানে সে যেই টাকাটা বাঁচাতে পারছে, তার কিন্তু ভাইস ভার্সা এদিকে কিন্তু তার অনেক বড় একটা অ্যামাউন্ট ওই জায়গায় স্টাক হয়ে আছে। সো ব্যবসায়ীরা যখন বিনিয়োগ করে তারা কিন্তু শুধুমাত্র আমার দেশেই আসছে বলে আমার দেশেই বিনিয়োগের পরিবেশ নিয়েই গবেষণা করছে তা না, এবং শুধুমাত্র ইনসেনটিভ দেখেই যে বিনিয়োগ করবে তা না। আপনি দেখেন আমাদের পাশাপাশি বা আমাদের সমসাময়িক দেশগুলোর ভিতরে ভিয়েতনাম আম, বা কম্বোডিয়া, এদের সাথে যদি আমি বিবেচনা করি, চায়না, ইন্ডিয়া, নেপাল এগুলোর কথা বাদই দিলাম, নেপালকেও ধরা যায় মোটামুটি, বাট নেপালের সাথে আসলে আমাদের ওই কানেকশনটা ওইভাবে হয় না। বাট ভিয়েতনাম বা কম্বোডিয়া যদি ধরি, আমাদের সাথে তাদের এফডিআই ডিফারেন্স কিন্তু অনেক হিউজ, অনেক। পার্থক্যটা কিন্তু লাইক এরকম, এত এত বড় পার্থক্য আমি যদি বলি। সো এটা কেন? সে তাকে একটা টোটাল ইকোসিস্টেম দিচ্ছে, আর আমি তাকে অফার করছি যে 5 বছর 10 বছরের জন্য তুমি ট্যাক্স হলিডে পাচ্ছ। সো আমাদের আরো অনেক সমস্যা আছে, কিন্তু সমস্যাগুলোর ভিতরে যদি প্রধান সমস্যাগুলো ফাইন্ড আউট করি, সেইখানে কিন্তু এই বিকল্প বিরোধটা কিন্তু তাদের অনেক বড় একটা কনসার্ন, যে এইটা আসলে ইনস্টিটিউশনাল রূপে তারা পাচ্ছে কিনা, বা তারা একটা আরবিট্রেশন অ্যাওয়ার্ড পাওয়ার পরে সেটাকে তারা কত দ্রুত হচ্ছে গিয়ে এক্সিকিউশন করতে পারছে, এই জিনিসগুলো কিন্তু তাদের অনেক বড় কনসার্ন। সো এই জায়গাটায় বাণিজ্যিক ক্ষেত্রে তো বৈদেশিক বিনিয়োগ প্লাস আমার লোকাল যারা আছে এই কর্পোরেট বডি, সবার জন্যই এটা অনেক বড় একটা কনসার্ন, যে আসলে এই বিকল্প বিরোধটাকে আমরা আসলে যত দ্রুতই আসলে আমরা ইনস্টিটিউশনাল রূপ দিতে পারবো, তত দ্রুতই আসলে আমাদের অর্থনীতির জন্য বেটার হবে। ফোর্থে যদি বলি, আমাদের ব্যাংকিং আইনে বা আমাদের সরাসরি যদি স্পেসিফিক্যালি বলি, আমাদের অর্থঋণ আদালত আইন, আমাদের অর্থঋণ আদালত আইনে কিন্তু 2 জায়গায় আমার মামলা পর্যায়ে বা মামলার অ্যাপিল পর্যায়ে, ইভেন আমাদের জারি পর্যায়ে মিডিয়েশনের সুযোগ রাখা হয়েছে। কিন্তু এইখানে সমস্যাটা কি, এইখানে কেন আসলে হয় না? এইখানে হয় না আসলে, ব্যাংকগুলো আসলে ওইখানে, যেহেতু কোর্টের আন্ডারে আসলে এই এরিয়াটা হয়, ব্যাংকগুলো আসলে ইনস্টিটিউশনাল রূপে আসলে ওইভাবে মিডিয়েশনটা করে না বা আরবিট্রেশনটা করে না। আরবিট্রেশনে তো তারা যায়ই না, শুধুমাত্র মিডিয়েশনটাই করে। সো এইখানে তারা আসলে তাদের যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারের ভিতর থেকে তারা আসলে বের হতে চায় না। সো তারা যদি আসলে না বের হতে চায়, এই জায়গাটা আসলে এনফোর্স করা কষ্টকর। সেই ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টকেই আসলে উদ্যোগ নিতে হবে, এটাকে ইনস্টিটিউশনের বাইরে এনে বা কোর্টের বাইরে এনে, আমি ইনস্টিটিউশন বলতে কোর্টকে বোঝাচ্ছি, কোর্টের বাইরে এনে তাদেরকে আসলে একটা ফ্লেক্সিবল জায়গা দেওয়া, যাতে দুই পক্ষই আসলে কমফোর্টেবলি কথা বলে বিকল্প বিরোধটা করতে পারে। এখন ধরেন ব্যাংক যদি সবার জন্য সেম একটা আহ, উম, আমি যদি বলি একটা প্রক্রিয়া দেয় যে মিডিয়েশনের জন্য, লাইক ধরেন যার 10 কোটি টাকা লোন আছে তাকেও বললো যে বছরে আপনি 3টা কিস্তিতে পরিশোধ করে দেন, আমরা মামলাটা তুলে নেব। আবার যার ধরেন 10 লক্ষ টাকা লোন আছে তাকেও যদি আমি বলি বছরে 3টা কিস্তি দেন, আমি তুলে নেব। এখন যে 10 কোটি টাকা, সে দেখা গেছে তার যে অবস্থা, বিভিন্ন প্র্যাকটিক্যাল অবস্থাও আমাকে চিন্তা করতে হবে, পারিপার্শ্বিক অবস্থাও চিন্তা করতে হবে। এখন এই কমফোর্ট জোনের জায়গাটা তৈরি করার জন্য আসলে কিন্তু আহ আমার ওই পরিবেশটা নেই আমাদের এই অর্থঋণ আদালত আইনের আন্ডারে যে মিডিয়েশন গুলো হয়। সো ইভেন এইখানে যেই অবস্থাগুলো রাখা হয়েছে, যে বিভিন্ন অ্যামাউন্টের জন্য বিভিন্ন অফিসারদের আসার কথা বলা হয়েছে। এন্ড মজার বিষয় হচ্ছে, আমি অর্থঋণ আদালত নিয়ে অনেকদিন কাজ করার ক্ষেত্রে যেটা দেখেছি এবং ব্যাংকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্র থেকে আমি যেটা দেখেছি,
ব্যাংক আসলে একটা শেখানো কথা বলে দেয় তাদের অফিসারকে, তারা আসলে এসে অতটুকুর ভিতরেই থাকে এবং তারা আসলে কোনটা প্র্যাকটিক্যাল অবস্থা, ওই জায়গায় আসলে কি হচ্ছে কোনো কিছুই আসলে শুনতে রাজি না। তারা এসে জাস্ট তাদের প্রপোজালটা দেয়, যদি হয় তাহলে আসেন, না হলে ওকে ফাইন, ঠিক আছে আমরা কোর্ট প্রসিডিং এ শেষ করব। সো এটা তো আসলে মিডিয়েশনটাকে ইফেক্টিভ করে না, বা মিডিয়েশন প্রসেসটাই আসলে ওইভাবে আমরা যেটাকে আসলে বিকল্প বিরোধ বলছি সেই জায়গাটাই কিন্তু ওই জায়গায় তৈরি হয় না। সো আমি যদি ওই জায়গাটাই না দিতে পারি তাহলে এটা হবে না। সো এইখানে অর্থঋণ আদালত আইনে আসলে যেহেতু আমাদের প্রচুর পরিমাণে মামলা পেন্ডিং আছে, ইভেন আমরা দেখে থাকবো যে এই যে আমরা এটা তো আসলে এখন একটা হটকেক, যে সবাই বলে যে বাংলাদেশে এত এত পরিমাণ ঋণ খেলাপি, দুই একদিন পরপরই আমরা পত্রিকায় দেখছি যে বাংলাদেশে এত পরিমাণ ঋণ খেলাপি, এত পরিমাণ ঋণ খেলাপি। ইভেন প্রতি 3 মাস পর পর বা 4 মাস পর পর কোয়ার্টারলি খুব সম্ভবত বাংলাদেশ ব্যাংকও একটা প্রতিবেদন প্রকাশ করে এবং এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়, পত্রিকায় কথা হয়, টকশোতে কথা হয়। কিন্তু এটা কমানোর জন্য এবং ইফেক্টিভলি এই আম, মানে এই খেলাপির পর্যায়ে না যাওয়ার জন্য, যে এই ঋণগুলো ম্যানেজমেন্ট করার জন্য এবং মিডিয়েশনের মাধ্যমে, এই বিকল্প বিরোধের মাধ্যমে যে নিষ্পত্তির জন্য যে ব্যবস্থাটা, ইফেক্টিভ ব্যবস্থাটা, সেটা কিন্তু নিচ্ছে না কেউ। So, আমার মনে হয় এই জায়গায় অনেক বড় একটা ক্ষেত্র আছে এবং এটাও কিন্তু সরাসরি ব্যবসাকে এফেক্ট করছে। সো এই জায়গাটাও আসলে আমাদের দেখার আসলে অনেক সুযোগ রয়েছে। এর বাইরে আসলে আরো অনেক ছোটখাটো ক্ষেত্র তো রয়েছেই, বাট আমার মনে হয় যে মূলত এই 4টা ক্ষেত্রে যদি ইফেক্টিভলি করা যায়, আমার মতে বাংলাদেশের মামলা জট অনেকাংশেই কমে আসবে।